মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা পার্ট 2-এ স্পেশাল মডেল টেস্ট 2 রচনামূলক প্রশ্নগুলোর সমাধান করব। পার্ট 1-এ আমরা মডেল টেস্ট 1-এর রচনামূলক প্রশ্নগুলোর সমাধান দেখেছিলাম এবং আজ আমরা রচনামূলক প্রশ্ন যে 10টি প্রশ্ন আছে 10টির মাঝে আমরা যে কোনো 7টির অ্যান্সার করলেই হবে। তো আমি চেষ্টা করব তোমাদের সবগুলোরই অ্যান্সার করিয়ে দেওয়া। দেখো, তোমাদের কাছে যাদের লেকচার গাইডটা আছে তারা অবশ্যই গাইডটা বের করে স্পেশাল মডেল টেস্ট 2-এ 232 পেজে বের করো। আর যাদের কাছে গাইড নেই তারা অবশ্যই খাতা কলম নিয়ে অঙ্কটা উঠিয়ে নিতে পারো। তো দেখো, প্রথমে দেওয়া আছে একটি গণিত শিক্ষক ক্লাসে পড়ানোর সময় 2 রোল নম্বরধারী শিক্ষার্থী করিমকে বললেন, তোমার রোল নম্বর যে 2 একে আমরা 10ও বলতে পারি। এতে সবাই অবাক হলো। তখন শিক্ষক 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বুঝিয়ে দিয়ে বললেন যে তোমাদের নামকেও চাইলে এই পদ্ধতিতে লিখতে পারি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম কি কারণ সহ লেখো। আর এই যে এই প্রশ্নটা, এটা কিন্তু আমাদের বাইনারি সংখ্যা থেকে এসেছে। তারপরে দেখো, এখানে বলেছে নিতু লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে যে কাপড়ের ওপর সুই সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে, এজন্য সে একটি বৃত্তাকার চাকতি ব্যবহার করে। নিতু যে বৃত্তাকার চাকতিটি ব্যবহার করে তার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। বৃত্ত কি? চাকতিটির পরিধি নির্ণয় করো। চাকতির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা কিন্তু আমাদের বাইনারির অধ্যায়ের পরের অধ্যায়ে চলো বৃত্তশ্রেণী এই অধ্যায় থেকে এসেছে। তো বৃত্তশ্রেণী এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে অঙ্ক আসবে, এটা 100%। তো চলো আমরা সমাধানটা দেখে আসি। তো প্রথমে প্রশ্ন আছে, বৃত্ত কি? বৃত্ত সাধারণত গোলাকার আবদ্ধ বক্র রেখা। এই যে এটা দেখো, এখানে যে আছে এটাও কিন্তু একটা বৃত্ত। এই ধরনের গোলাকার আবদ্ধ যে বক্ররেখা, এটাকে মূলত বৃত্ত বলা হয়। তো তারপরে দেখো, আমাদের খ নম্বরের প্রশ্ন বলছে চাকতির পরিধি নির্ণয় করো। তো চাকতিটা যেহেতু গোলাকার, তাহলে তার পরিধি হবে বৃত্তের পরিধির সূত্র। তো বৃত্তের পরিধির সূত্র কি জানি আমরা, বলো তো? 2πr, তাই না? বৃত্তের পরিধির সূত্রটা কিন্তু আমরা জানি 2πr। আর এখানে দেখো আর এর মান, এই যে ব্যাসার্ধ, আর এর মান কিন্তু 15 সেন্টিমিটার দেওয়াই আছে। তো তাহলে আমরা এখানে কিভাবে করব দেখো, এটা আমরা প্রথমে আগে 3-এর ক নম্বরটা তো আমি বলেই দিলাম, ওইটা তোমরা লিখে নিও। আর খ নম্বরটাতে এভাবে হবে যে চাকতির পরিধি, চাকতিটির পরিধি সমান 2πr। তো দেখো এখানে 2, এটা কিন্তু সূত্র, এই সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ রেখো। বৃত্তের পরিধি হলে 2πr আর বৃত্তের ক্ষেত্রফল হলে πr²। তো এখানে 2 আর পায়ের মান তো ফিক্সড, এটা একটা ধ্রুবক। তো ধ্রুবকের মান হচ্ছে 3.1416। তো 16 দিলেও চলে, না দিলেও চলে। আর আর এর মানটা কিন্তু আমরা এই প্রশ্নে দেওয়া আছে 15, তাই এখানে আমরা 15 নিয়ে নেব। তো এখানে আমরা 15 নেব। এখানে এই যে 15 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কি 15 দুগুণে 30। তো 30কে আমরা যদি এইটা দ্বারা গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে কত দেখো, আমাদের অ্যান্সার আসবে 94.2 সেন্টিমিটার। এটা কিন্তু ছিল খ নম্বরের অঙ্কটা। তো তারপরে দেখো গ নম্বর অঙ্কটা কি বলছে। গ নম্বর বলছে চাকতিটির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে যে চাকতিটির ভেতরের কাপড় ছিল সেই কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? πr²। তাহলে আমরা কিভাবে করব দেখো, এখানে আমরা গ নম্বর লিখব। লেখার পরে লিখব যে চাকতির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল, চাকতির ভেতরের এখানে আমাদের বিদ্যুৎ ছিল না, তো মাত্রই বিদ্যুৎ আসলো, সকাল থেকে বিদ্যুৎ ছিল না। এখানে চাকতির ভেতরের কাপড়ের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্রটা তো আমরা জানি যে πr², তাই না?
তো পাই আর স্কয়ার এখানে বর্গ একক, তো এখানে বর্গ একক হবে। তোমাদের যদি বর্গ সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে বর্গ সেন্টিমিটার, আর বর্গ মিটার থাকলে বর্গ মিটার দেবে। তো এখানে দেখো পাই আর স্কয়ার এটা কিন্তু সূত্র। তো পায়ের মান কত 3.1416, আর আর এর মান কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 15। তো আমি সেখান থেকে আর কি 15টা লিখে নেব। তো এখানে 15কে স্কয়ার করতে হবে। তো 15কে স্কয়ার করলে কিন্তু 225 আসে। তো সেই 225কে আমরা যদি আবার 3.14 এর সাথে গুণ করি তাহলে আমাদের আসে 706.5 বর্গ সেমি। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই এগুলো আবার ক্যালকুলেশন করবে। তো ক্যালকুলেশনে হয়তো একটু ভুল হতে পারে, কিন্তু যদিও ভুল হওয়ার সম্ভাবনা নেই তারপরেও তোমরা অবশ্যই একটু যাচাই বাছাই করে নিও। তো তারপরে দেখো এটা ছিল 3। 4 নম্বরে আমাদের কি বলছে, 4 নম্বরে বলছে x² - 3x - 10 এবং x² - 10x + 25 দুইটি বীজগাণিতিক রাশি। রাশি দুইটির উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে প্রদত্ত রাশি দুটির গসাগু ও লসাগু নির্ণয় করো। তো এখানে এই রাশিটি এবং এই রাশিটি আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা প্রথমে কি করি দেখো, প্রথমে আমরা লিখে নেব এখানে আমাদের 4 নম্বর, তো মার্কিং করে নিলাম এখানে ক। প্রথম রাশিটি আমাদের কি ছিল বলো তো, x² - 3x - 10। তো আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করি এই অধ্যায়টা করেছিলাম তখন আমরা কি শিখেছিলাম বলো তো, এই যে প্রথম যেটা আছে এটা যেমন আছে তেমনই রেখে দেবো চিহ্ন সহ। তারপরে এখানে যে মাঝে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা আমরা এমন দুইটি সংখ্যা দিয়ে ভাঙবো যে সংখ্যা দুইটি যোগ অথবা বিয়োগ করলে আমরা এই মাঝের সংখ্যাটা মিলাতে পারবো, এবং সেই একই দুইটি সংখ্যা আমরা গুণ করলে এই 10কে অর্থাৎ লাস্টের সংখ্যাটাকে আমরা মিলাতে পারবো। তাহলে এখানে যদি আমরা 5 আর 2 নিই, দেখো 5 থেকে 2 বিয়োগ করলে আমরা 3 পাই, আর 5 আর 2 গুণ করলে কিন্তু 5 দুগুণে 10 পাই। তো এখানে যেহেতু মাইনাস আছে তাই আমি মেলানোর আগে বড় সংখ্যার আগে আমি মাইনাসটা দিয়ে নেব, আর এখানে +2। তো দেখো এই যে মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয় 3, তাহলে আমার 5 আর 2 গুণ করলে আবার 10। এই যে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে তাই -10 আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমাদের প্রথম কাজ কি, এই দুইটা রাশির মাঝে যে কোনো একটা সংখ্যা আমরা কমন নেব। তো এই দুইটার মাঝে আছে কোনটি, এক্স আছে, এখানে এক্স দুইটার এখানে একটা আছে, তো একটা এক্স আমি কমন নিলাম। এখানে থেকে যে একটা নিয়ে নিলাম আর একটা আছে, তো সেই একটা আমি এখানে লিখে দেবো আর মাইনাসটা থাকবে, আর এখান থেকে এই এক্সটা এখানে কমন চলে এসেছে আর 5টা থেকে যায় তাই 5টা আমি এখানে লিখে দেবো। এবার এখানে +2 থাকবে, তো +2, আর এখান থেকে +2 যদি নিয়ে নিই তাহলে শুধু এক্স থাকে, আর 10 থেকে যদি 2 নিয়ে নিই তাহলে কি 5 দুগুণে 10, তাহলে 5 থেকে যায়। তো এভাবেও দিতে পারো, আবার তোমরা যদি কোনো মতে এই রাশিটা মিলাতে পারো তাহলে সেম রাশিটাই আবার পরেও তোমরা দিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো এখানে দেখো x - 5 আর এখানে x + 2, এটা কিন্তু ছিল আমাদের প্রথম রাশির মান। তো এটা ছিল প্রথম রাশির মান। এবার চলো আমরা দ্বিতীয় রাশিটি বের করি। এখানে আবার দ্বিতীয় রাশিটি লিখতে হবে, দ্বিতীয় রাশিটি। তো দ্বিতীয় রাশিটি লিখবো, লেখার পরে দেখো দ্বিতীয় রাশিটি ছিল এই যে x² - 10x + 25, x² - 10x + 25। তো এটা আমরা লিখে দিলাম, দেওয়ার পরে দেখো আমাদের কি করব, এখানে এটাও ওই সেম প্রসেসেই ভাঙবো। এই যে এখানে x² আছে তাই x²টা রাখবো, আর এখানে এমন দুইটি সংখ্যা দিয়ে আমরা ভাঙবো যে সংখ্যা দুটি যোগ অথবা বিয়োগ করলে আমরা এটা ফিরে পাবো, এবং গুণ করলে আমরা এই 25টাকে ফিরে পাবো। তাহলে কি, এই যে যদি 5 আর 5 আমরা যোগ করি তাহলে 5 আর 5 যোগ করলে 10, আর 5 × 5 = 25, তাহলে কি এখানে 5x - 5x, দেখো তো মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 5 আর 5 যোগ করলে 10 হয়ে যায় আর মাইনাসটা থেকে যায়। তো এখানে আমাদের এই যে 25, তারপরে এখানে দেখো এই দুইটা সংখ্যার ভিতরে আমরা যদি x কমন নিই ওই সেম প্রসেসে, তাহলে এখানে থাকবে x - 5 আর এখানে আমাদের আবারও x - 5 থাকবে। তো এই ছিল আমাদের অঙ্ক। দেখো অঙ্কটা কিন্তু একদমই ইজি হয়ে গেল। এটা কিন্তু আমাদের দ্বিতীয় রাশিটির যে মান ছিল সেই দ্বিতীয় রাশিটির মানটা আমরা পেয়ে গিয়েছি। তো এখানে আমরা এবার খ নম্বরটা দেখি। দেখো খ নম্বরটাতে দেওয়া আছে উদ্দীপকের প্রদত্ত রাশি দুইটির
গসাগু ও লসাগু নির্ণয় করো। তো গসাগু ও লসাগু আমরা নির্ণয় করার আগে আমরা তো ক নম্বর থেকে রাশি দুইটি যে উৎপাদকে বের করলাম সেই উৎপাদকের বিশ্লেষণ করার পরে যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো আমি আগে লিখে নেব। তো লিখে নেওয়ার পরে এবার আমরা লসাগু গসাগু করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তো এবার লসাগু দেখো এখানে রাশি দুইটির রাশিটির লসাগু সমান কত আসছে। এখানে লসাগু দেখো এই দুইটার মাঝেই কোনটা আছে দেখো তো, এই যে x-5 দুইটার মাঝে আছে। তো x-5 আমরা জানি লসাগু হচ্ছে এমন একটি জিনিস যা সবার মাঝে থাকবে সেটাই নিতে হবে। আর এখানে এবার আমরা সেমি লিখব গসাগু। তো এখানে গসাগু হচ্ছে দেখো এই যে x+2, তো x+2 আমরা নিয়ে নেব। আর এখানে দেখো তো x-5 এখান থেকে যদি আমরা দুইটাই নিই তাহলে আমাদের হবে x-5 স্কয়ার। তো এটাই ছিল আমাদের খ নম্বরের অঙ্কটা। তো দেখো আমাদের 4 নম্বর অঙ্কটাও হয়ে গেল। এবার আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। তো এখানে দেখো এই যে দেয়া আছে প্রথম রাশিটির উৎপাদক প্রথম রাশির লসাগু গসাগু, প্রথম ও দ্বিতীয় রাশিটির লসাগু গসাগু। তো এখানে তোমাদের কিন্তু এই যে আমি আগে যে অঙ্কটা বের করে দিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করা, তো এখানে ওই সেম প্রসেসে কিন্তু তোমরা উৎপাদকে বিশ্লেষণটা পারবে আশা করি। আর এটা আমি এখন না দেখাই, তো তোমরা যদি কমেন্ট করো আমি অবশ্যই পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। তো তারপরে দেখো আমাদের এখানে 6, 7 সবই দেওয়া আছে। সব অধ্যায় থেকে কিন্তু একটি দুইটি করে অঙ্ক দেওয়া আছে। তারপর দেখো 8 নম্বরটা দেওয়া আছে বাহার ও সোহাগের কাছে 30টি কলম আছে, বাহারের নিকট সোহাগের চেয়ে 6টি কলম বেশি আছে। তো সোহাগের কলম সংখ্যাকে x ধরে একটি সমীকরণ গঠন করা যায়। সমীকরণটি গঠন করো। তো বাহার আর সোহাগ এখানে দুইজন ব্যক্তির নাম। তো দুইজনের কাছে মোট 30টি কলম আছে, আর বাহারের নিকট সোহাগের চেয়ে 6টি কলম বেশি আছে। তাহলে বাহারের বেশি নাকি সোহাগের বেশি বলো তো? সোহাগের তাহলে কম আর বাহারের বেশি। তাহলে আমরা মনে করি সোহাগের কলমের সংখ্যা x এবং বাহারের কলমের সংখ্যা হচ্ছে যেহেতু 6টি বেশি তাহলে x+6 হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। এখানে আমরা এই যে 7 নম্বর লিখব। এখানে 7 ধরি সোহাগের কলমের সংখ্যা x, কলমের সংখ্যা x। এবার দেখো বাহারের কিন্তু সোহাগের ছাড়া বেশি, তাই না? তো আমি এখানে বাহারের কলমের সংখ্যা x+6 দিয়ে দেব। তো তারপরে এবার আমাদের যেহেতু সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে এখানে আমরা প্রশ্ন মতে দিয়ে দিতে পারি। প্রশ্ন মতে আমাদের এখানে হবে x+6। এখানে মোট কতটি কলম কিনেছে দেখো তো, মোট কিনেছে 30টি। তাহলে এখানে অবশ্যই এই যে সমান সমান 30 মোট, তো এখানে আমরা 30 দিয়ে দেবো। এটাই কিন্তু মূলত আমাদের সমীকরণ, যে সমীকরণটা আমাদের গঠন করতে বলেছে এটাই আমাদের সেই সমীকরণটা এতটুকুই। আশা করি বোঝা গিয়েছে। তো এবার খ নম্বরে দেখো বাহার ও সোহাগের কলমের সংখ্যা নির্ণয় করো। তো বাহার আর সোহাগের কলমের সংখ্যা নির্ণয় করতে হলে দেখো এখান থেকে আমাদের খ নম্বরটা শুরু করতে হবে। তো ক হতে পাই সমীকরণটি ছিল x+x × 6 = 30। তো এখানে দেখো আমাদের যদি এখানে এই প্লাসটা না থাকতো তাহলে কিন্তু এই এক্সের সাথে এই ভিতরের এক্সগুলো বা 6টা গুণ হতো, কিন্তু যেহেতু প্লাস আছে তাহলে গুণ হবে না, এটা তো আমরা শিওর। তো এখানে যে যা ছিল তাই আমরা বসিয়ে দেবো, শুধুমাত্র আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দেবো। তো এখানে দেখো তাহলে এক্স কয়টি হচ্ছে, 2টি এক্স, তাহলে 2x + 6 = 30। তো এখানে আমাদের কি করতে হবে দেখো,
আমাদের এই সাইড থেকে 6টা তুলে ফেলবো। তো 6 ওঠাতে হলে অবশ্যই এর বিপরীত চিহ্ন যুক্ত করে একটা 6 এখানে বসাতে হবে, না হলে তো আমরা কাটাকাটি করতে পারবো না, তাই না? তো এখানে +6 ছিল, +6-এর সাথে -6 দিয়ে দেবো। আর এখানে আবার আমাদের এই যে এই দুই পাশেই যেহেতু একটা অবাঞ্ছিত সংখ্যা যদি আমরা এক পাশে নিয়ে আসতে চাই, তাহলে বলো অবশ্যই আমাদের উভয় পাশেই সেই সংখ্যাটা বসাতে হবে, না হলে অঙ্কে ভুল বলে প্রমাণিত হবে। তো এখানে এই যে -6 দিলাম এই সাইডে, তো এই -6টা আমাদের আবার ওই সাইডেও দিতে হবে। তো তারপরে দেখো এখানে 2x আর এই যে -6 +6-এ কাটাকাটি হয়ে যায়। তো এখানে 30 থেকে -6 যদি আমরা করি তাহলে আসবে কত? 24। তো আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে x এর সাথে যাই থাকবে তার বিপরীত চিহ্ন যুক্ত করে আমরা অপোজিট সাইডে নিয়ে চলে যাব। তাহলে এখানে x আছে আর এখানে আমরা 24, x এর সাথে 2টা গুণ আকারে ছিল, এখানে আমাদের 2 ভাগ হয়ে যাবে। তাহলে কি এখানে x এর মান কত? x এর মান কিন্তু 12 চলে আসলো, তাই না? এখানে কিন্তু x এর মান 12 চলে আসলো, কিন্তু এই যে সোহাগের সংখ্যা ছিল কি x আর বাহারের সংখ্যা ছিল x + 6। তাহলে আমাদের এখানে লিখতে হবে, দেখো এখানে আমাদের কিন্তু অঙ্কটা এখনো কমপ্লিট হয়নি, যেহেতু বলেছে যে কার কাছে কয়টা আছে এটা আমাদের বের করে দেখাতে হবে। তাহলে সোহাগের কাছে কলম আছে, কাছে কলম সংখ্যা কলম আছে xটি। এখানে আমরা যেহেতু xটি লিখেছিলাম, তো এখানে আমি xটি লিখে দেবো। দেওয়ার পরে দেখো এখানে সোহাগের কাছে xটি, তো x এর মান আমরা কত পেলাম? 12। তাহলে x = 12টি। এবার দেখো বাহারের কাছে, এবার আমরা লিখবো কি? বাহারের কাছে কলম আছে। তো এখানে আমি আর না লিখে ওটা ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম, তোমরা প্লিজ একটু বুঝে নিও। তো ছিল আমাদের, দেখো সমীকরণটা কিন্তু ছিল এখানে x + 6, তাই না? x + 6 ছিল, তো এখানে আমরা সেই x + 6টাই দিয়ে নেব। তো এতটি ছিল। তারপরে দেখো এখানে আবার x এর মান কত পেলাম? 12, আর এখানে আমাদের 6, তাহলে 12 আর 6 কত? 18। তাহলে এই 18টি কিন্তু মোট বাহারের কাছে কলম সংখ্যা। তো এটাই ছিল আমাদের খ নম্বর। এতটুকু করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার দেখো গ নম্বরে বলছে কি? সমীকরণটির সমাধানের সত্যতা যাচাই করে মন্তব্য করো। এখন সত্যতা যাচাই করতে হলে কি করতে হবে? এই সাইডে যে 30 হয়েছে, অবশ্যই আমাদের ডান সাইডে 30 হয়েছে, বা সাইডে আমাদের 30 বলে প্রমাণ করতে হবে। তো এই 30 যদি না হয় তাহলে কিন্তু কখনোই অঙ্কটা সঠিক বলে বিবেচিত হবে না। তো তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের গ নম্বরটা করি। দেখো এখানে গ নম্বর করছি। তো ক নম্বর হতে পাই, ক নং হতে পাই, ক নং হতে পাই। এখানে আমাদের সমীকরণ ছিল কি? সমীকরণ পেয়েছিলাম x + 6 = 30। এটা তো আমরা পেয়েছিলাম, তাই না? তো এখানে আমরা দেখো প্রথমে কিন্তু x এর মান পেয়েছি 12, এটা আমরা পেয়েছি x এর মান 12, তাহলে সেই 12টা আমি এখানে বসিয়ে দেব। আর এখানে যেহেতু আবার x, তাহলে এখানেও আমরা 12 বসিয়ে দেব। আর এই 6 ছিল তাই 6, আর এখানে 30। তো এখানে তোমাদের তো আমি এখন বুঝিয়ে দিলাম, কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে করবা, তো এখানে x = 12 এটা কিন্তু লিখে দেবে। তো এটা আবার খ নম্বর হতে পাই, এটাও লিখে দেবা যে খ নং হতে। তাহলে কিন্তু কি হয়? স্যারেদের বুঝতে সুবিধা হয় যে তুমি এই 12টা কোথা থেকে পেয়েছো। অবশ্যই স্যারেরা বোঝে, এটা ঠিক। এখানে অনেকে হয়তো কমেন্ট করবে যে ম্যাম যে স্যারেরা খাতা দেখবে তারা কি কিছুই বোঝে না? অবশ্যই বোঝে, কিন্তু তুমি তোমার ধারণ ক্ষমতাটা কত, বা তুমি কতটুকু বুঝে লিখেছো, এটাই কিন্তু তারা যাচাই বাছাই করে, তাই না? তো এই জায়গায় যদি তুমি লেখো খ নং হতে পাই x = 12, তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি ভালো হয়। তো এখানে 12 তো আমি দিয়ে দিলাম। এবার 12 আর 6 যোগ করলে কত হয়? 12 আর 6 যোগ করলে 18 হয়। তো আর এখানে 30, তো এখানে 12 আর 18 যদি আমরা যোগ করে দিই, তাহলে দেখো এখানে আমরা 30 পাই। তো এই সাইডেও 30 পেলাম, এই সাইডেও 30 পেলাম। তাহলে কি এই যে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেল না? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এই যে আমাদের অঙ্কটা ইজি না?
অঙ্কটা কিন্তু শেষ। এই যে আমরা সত্যতা যাচাই করা হয়ে গেল। এখন যদি তোমাদের কোনো অঙ্কে বলা থাকে যে সত্যতা যাচাই করো, আশা করি তোমরা এবার থেকে সত্যতা যাচাই করা কি বা কেন করতে হয়, কিভাবে করতে হয় পারবে। তো এখানে দেখো 9 নম্বরটা বলছে -5x + 6 = -x² হলো একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ঠিক আছে, তার আগে তোমাদেরকে আগে বুঝতে হবে দ্বিঘাত সমীকরণটা কি আর এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি। আমরা যখন দ্বিঘাত সমীকরণটা বইয়ে করেছিলাম তখন কিন্তু একটি সূত্র পেয়েছিলাম, তাই না? সেই সূত্রটা কী ছিল বলো তো? এই যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্রটা ছিল x² + bx + c। এটা কিন্তু ছিল এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এখান থেকে আমরা আর একটা সমীকরণও পেয়েছিলাম, সেটা হচ্ছে এখানে -b +- (√a² - c²) আর এখানে আমরা আবারও পেয়েছিলাম এই যে b। এটা কিন্তু আমরা পেয়েছিলাম, তাই না? তো এই জায়গাতে আমাদের নিচের সূত্রটা কাজে না আসলেও এই যে এই সূত্রটা কিন্তু কাজে আসবে, যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সূত্রটা। তো এই সূত্রটা অনুযায়ী আমরা কাজ করব। দেখো এখানে যদি আমরা আগে একটু লিখে নিই, এখানে আমরা কিভাবে যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণটা আমরা আগে লিখে নিচ্ছি। তো সমীকরণটা লিখে নেওয়ার পরে আমাদেরকে সাজাতে হবে, যেহেতু আমরা জানি সমীকরণ বানাতে হলে সবগুলো চলক বা সংখ্যাকে এক সাইডে নিয়ে এসে সমান সমান 0 করতে হয় বা ডান পাশে, না হলে কিন্তু সমীকরণ বলে বিবেচিত হয় না। তো এখানে যেহেতু মাইনাস আকারে আছে, তো মাইনাসটা এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে প্লাস। তো আর এই জায়গায় -5 আর +6 = 0। তো এই যে আমরা সমীকরণটা তৈরি করে ফেললাম। এখন এই সমীকরণটাকে যদি আমি এই যে যে সমীকরণটা আমরা বানালাম সমীকরণটিকে আমি যদি ওই যে দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণ এই যে এখানে আমি প্রথমে তোমাদের বুঝিয়ে দিয়েছি x² + bx + c = 0 এর সাথে তুলনা করি, তুলনা করি তাহলে দেখো কেমন আসে তুলনা করে। তো এখানে দেখো তো এই যে এখানে ax² আছে আর এখানে শুধু x² আছে, তাহলে কি x² আর x² আছেই। আর এখানে আমাদের কি এই এখানে যে a আছে আর এখানে কিছু নেই মানে কি অবশ্যই 1 আছে, তাহলে এখানে a = 1। তারপরে দেখো এখানে এই যে বির সাথে এটা যদি আমরা তুলনা করি তাহলে এই যে x আর এখানে x আছে, তাহলে এখানে বির জায়গায় কি আছে 5 আছে -5, তাহলে এখানে b = -5। তো আমরা বসিয়ে দিলাম। এখানে এই যে c আছে, এখানে 6 আছে, তাহলে এখানে কি করতে হবে c = 6। তাহলে তুলনা করাটা কত ইজি না? যেখানে যেই মানটা আছে তার সাথে অপোজিট মানটা তুলনা করে সেখানে যেই সংখ্যা বা চিহ্ন থাকবে সেটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। তারপরে দেখো আমাদের খ নম্বরে বলেছে প্রদত্ত সমীকরণটি সমাধান করো। তো প্রদত্ত সমীকরণটা কি? এই যে আমাদের যে সমীকরণটি আমরা এখানে তৈরি করলাম এই সমীকরণটিরই সমাধান করতে হবে। তো আমরা সমাধানটা কিভাবে করব? আমরা অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করব। এই যে এখানে তোমরা লিখতে পারো যে ক নং হতে পাই, যদিও তোমাদের তো আগে ক নম্বর অবশ্যই দেখবে, তারপরও তোমরা একটু লিখে দেবে। তো এখানে x² - 5x + 6 = 0 এই সমীকরণটা কিন্তু আমি আবারও বলছি আমি এখান থেকে নিয়েছি, এই যে তোমাদের ক নম্বরে যে সমীকরণটা বানালাম সেখান থেকে। তো এটা যদি আমরা ওই উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি x² থাকবে, এখানে মাইনাস আছে মাইনাস থেকে যাবে, আর এখানে এই সংখ্যাটাকে আমি এমন দুইটি সংখ্যা দ্বারা গুণ করব যে সংখ্যা দুইটি দ্বারা গুণ করলে আমি যে দুইটি সংখ্যা গুণ করলে আমি 6 পাবো এবং বিয়োগ করলে বা যোগ করলে আমি 5 পাবো। তাহলে কি এখানে 3 আর 2 যোগ বিয়োগ করলে কি 3 আর 2 যোগ করলে 5 হয়, আর 3 আর 2 গুণ করলে 6 হয়। তাহলে এখানে কি হবে? এখানে -2x - 3x + 6 = 0। তো এখানে এই দেখো এই দুইটির মধ্যে কমন যাচ্ছে কি x কমন যাচ্ছে, তো এখানে দুইটি x ছিল একটি x নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আর একটি x থাকবে, এখানে মাইনাস, এখান থেকে আমাদের এই যে 2 থাকবে, আর এখানে 3 আছে, এখানে x - 2 = 0।
তো এখানে কি, এখানে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 সমান সমান 0, এটাই কিন্তু আমাদের অঙ্ক। এবার আমরা হয় অথবা করব, এখানে হয় এক্স মাইনাস 2 সমান 0, অর্থাৎ এই যে এক্স সমান সমান 2, আর অথবা এখানে অথবা এক্স মাইনাস 3 সমান 0, এখানে এক্স সমান সমান 3। তো এই দেখো এখানে কিন্তু এক্স এর মান আমাদের বের করতে বলেছিল, অর্থাৎ প্রদত্ত সমীকরণটি সমাধান করো। তাহলে আমরা এই যে এক্স এর মান পেলাম 2 আর 3। এই ছিল আমাদের অঙ্ক। তো অঙ্কগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের রেসপন্স যদি ভালো না হয়, অর্থাৎ ভিডিওতে যদি ভালো মতো লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব না আসে, তাহলে কিন্তু আমরা পর্যায়ক্রমে যে ক্লাসগুলো করার কথা ছিল সেগুলো কিন্তু আমরা আর করব না। কারণ তোমরা যদি ভালো মতো ফ্রেন্ডদের কাছে না শেয়ার করো ভিডিওগুলো, তাহলে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার আসবে না। আর তাহলে তো আমাদের এই যে আমরা যে পরিশ্রমটা করছি, যেভাবে ক্লাসগুলো নিচ্ছি, তো এটা তো আমাদের পণ্ডশ্রম হয়ে যাবে, তাই না? তো পণ্ডশ্রম মানেও তোমরা জানো, আমি বাংলাতে পড়েছি, অনর্থক পরিশ্রম করার তো কোনো মানে নেই, তাই না? তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, একটা ভিডিও করার পেছনে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে তো আর টাকা প্রয়োজন পড়ছে না, তাই না? আবার ভিডিওটা শেয়ার করতেও কোনো অর্থের প্রয়োজন নেই, ভিডিওতে একটা লাইক দিতে অর্থের প্রয়োজন নেই। এমনকি আমাদের ভিডিও থেকে যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে পরবর্তী আরও ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।